হয়েছে? দেখেন, কোনো দেশ কোনোদিন স্বর্গরাজ্য হয় না। স্বর্গরাজ্যের কল্পনা আমরা করি ঠিকই, তা স্বর্গরাজ্য হয় না। ফলে যা চাবো সবই কি পাওয়া যায়? জীবনে সব পাওয়া যায় না, বললেন। কিছু নেগেটিভ পজিটিভ আছে, কিছু অসমাপ্ত থাকে, কিছু কিছু কাজ যায়, এই করতে করতে মানুষের বয়স শেষ হয়ে যায়। তা আমাদের ধরেন স্বাধীনতা সংগ্রাম করেছি, সংসার করেছি, সংসারে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, স্বাধীনতায় অনেক কিছু চাওয়া পাওয়া, সব কি পাওয়া যায়? সব পাইনি। অসমাপ্ত কিছু থেকে এই দুনিয়া, এই ইহকাল ত্যাগ করতে হবে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, এবার আমি একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলবো এবং তিনি মূলত 1971 সালে যে এদেশে যে যুদ্ধ হয় সেই যুদ্ধকেন্দ্রে তিনি একজন লড়াকু সৈনিক এবং তিনি নানা জীবনে নানা কাজের সাথে যুক্ত এবং দীর্ঘ এই সংগ্রামী জীবনে তিনি বহু জিনিস, বহু প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি দেখেছেন। সেই মুক্তিযোদ্ধার জীবনের কিছু ইতিহাস তার মুখ থেকে আমি শুনবো এবং তিনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, এই দেশে মানুষের জন্য যুদ্ধ করেছেন, এই দেশকে মুক্ত করেছেন, তো সেই মুক্তিযোদ্ধা এবার তার পরিচয় একটু জানার জন্য চেষ্টা করি। প্রথমেই একটু আপনার নামটা বলবেন। আমার নাম বীর মুর্তজা গোলাম মুর্তজা জেম। জেম, আচ্ছা। তো আপনি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি এই যশোর জেলা জিকরগাছা উপজেলা, গ্রাম আছে হাজিরবাগ গ্রাম। আচ্ছা, হ্যাঁ, জিকরগাছা দক্ষিণ অঞ্চল। তো আপনি তো মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধা। বর্তমান তো আপনার বয়স? আমার বয়স, আমার 10/8 আমার জন্ম। আচ্ছা, তা প্রায় এখনো প্রায় 79 বছর। তার মানে 80 সুই বা 79। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে আপনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, তার মানে দেশের আপনি সূর্য একজন সন্তান। তো আপনি কত নম্বরে মুক্তিযোদ্ধা? আমি 8 নম্বর সেক্টরে ছিলাম। এই সেক্টরে ছিল 8 নম্বর। আপনার মেজর, আমাদের অফিসার ছিলেন মেজর মঞ্জুর, আর আরেকজন ছিলেন ক্যাপ্টেন হুদা। ক্যাপ্টেন? সেই হুদাও সাহেবও মারা গেছে, মঞ্জুর সাহেবও মারা গেছে। আচ্ছা, আপনার সাথে যে সময় আপনি তো নিশ্চয় প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, আমি প্রশিক্ষণ, আমি বেশিরভাগ সাংগঠনিক কাজ করেছি, তবে বারাকপুরে আমি প্রশিক্ষণ নিয়েছি 1 মাসের মতো, বারাকপুর ক্যাম্পে। আচ্ছা, সেখান থেকে আমাকে আমার চাচারা এমপি ছিলেন, আমাকে নিয়ে এসে আবার ভিতরে কাজ করার জন্য অনুরোধ করে। আমি ফলে বাংলাদেশের ভিতরে থেকে কাজ করি এলাকায়, এবং বনগায় আপ ডাউন করি, সাংগঠনিক কাজ করি, মুক্তিযুদ্ধে আনা নেওয়া খাওয়া, এইসব কোথায় কি লড়তে হবে, এই জন্য বিভিন্ন জায়গায় তাদের দিয়ে আমি আক্রমণ করাই, বুঝতেছেন। যার ফলে আমার ভাই মারা গেছেন, ধারাকাই আমার সঙ্গী বন্ধু ঘনিষ্ঠ 7 জন ছেলে। যেহেতু আপনি মুক্তিযোদ্ধা, তো পাক সেনাদের তো ভালোভাবে দেখছেন আপনি, এবং তারা কি আচরণ করেছে আপনাদের সাথে সেটা তো নিশ্চয়ই মনে আছে। তা তো আছে। তো এই যে সংগ্রামী যে জীবন, যেহেতু দীর্ঘ প্রায়, আমরা তো এখন স্বাধীনতা প্রায় 54 বছর পার করছি, তো বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবেন, এদেশে কি আসলে প্রকৃতপক্ষেই আমরা মুক্তিযোদ্ধার যে স্বাদ, বা আমরা যে, আপনার যে মিশন বা যে টার্গেট নিয়ে আপনারা যে স্বাধীনতা করেছেন আর কি, সেটা কি শূন্যস্থানটা পূরণ হয়েছে? দেখেন, কোনো দেশ কোনোদিন স্বর্গরাজ্য হয় না। স্বর্গরাজ্যের কল্পনা আমরা করি ঠিকই, তা স্বর্গরাজ্য হয় না। ফলে যা চাবো সবই কি পাওয়া যায়? জীবনে সব পাওয়া যায় না, বললেন। কিছু নেগেটিভ পজিটিভ আছে, কিছু অসমাপ্ত থাকে, কিছু কিছু কাজ যায়, এই করতে করতে মানুষের বয়স শেষ হয়ে যায়। তা আমাদের ধরেন স্বাধীনতা সংগ্রাম করেছি, সংসার করেছি, সংসারে অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, স্বাধীনতায় অনেক কিছু চাওয়া পাওয়া, সব কি পাওয়া যায়? সব পাইনি। অসমাপ্ত কিছু থেকে এই দুনিয়া, এই ইহকাল ত্যাগ করতে হবে। আচ্ছা, তো আপনার কথা এবারে বলি আর কি, যেহেতু আপনি যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, যেহেতু কষ্ট করেছেন, তো ছাত্র জীবন থেকেই সংগ্রাম করেছেন, এখনো তো সংগ্রাম নিশ্চয় করছেন। হ্যাঁ, করি। এখনো করছেন। দেশের ভালো হয়, জনগণ ভালো থাকুক, সবার মুখে হাসি থাকুক, এগুলো তো আমরা চাচ্ছি। এই যে আপনি আইছেন কত দূরের থেকে, তা আপনার দেখে ভালো লাগছে না? এই যে একটা মানবতা, বললেন। আমি চলে গেলে আপনার মনে পড়বে, আপনি চলে গেলে আমার মনে পড়বে, এই যে স্মৃতিগুলো, এইগুলো একটা দারুণ জিনিস। এটা ভালোবাসার দুনিয়া।
কিন্তু আমরা এটা কলুষিত করে ফেলছি। সারা পৃথিবী এখন দেখেন যুদ্ধ বিগ্রহে মানুষ তৃতীয় গ্রেট ওয়ারের নাকি চিন্তা করছে। এই কি প্যালেস্টাইনি মানুষদের কিভাবে নৃশংসভাবে হত্যা করছে আপনি একবার কল্পনা করে দেখেন। আমরা ধর্মীয় বা অধর্মীয়ভাবে কি রাজনৈতিক হিংসায় কিভাবে পরস্পরে জড়াই গেছি। আমরা বলো সব ভাই ভাই, আমাকে রসুনের গুঁড়া এক জায়গায়, আমি ওটাই আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমরা যে কে এত ডিফারেন্স। আপনারা যে উদ্দেশ্যে নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, অর্থাৎ আপনারা তো চেয়েছিলেন একটা একটা দেশ হবে সুখী, সমৃদ্ধ এবং সুন্দর। সেখানে হিন্দু মুসলমান সবাই সবাই সমান। সবাই সুন্দরভাবে থাকবে, একটা মানুষ সুখে থাকবে, শান্তি থাকবে, যার যার ধর্ম সে নীরবে পালন সেখানে কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো মারামারি, কোনো কিছুই থাকবে না। সবার ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ একটা আচরণ থাকবে। সেখানে সকাল হলেই একে অপরের সাথে কোলাকুলি করবে, সুন্দর সকাল দেখবো, সুন্দর সকাল দেখবো। কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। এখন দিন যত আগাচ্ছে ততই মনে হচ্ছে কঠিন কঠিন। এবং এই যে এখন যে সময়টা আমরা এখন যে কথা বলছি, এটাই মনে করি আমাদের জন্য উত্তম একটা সময়। কিন্তু সামনে যে সময়টা আসছে এটা কঠিন সময়, কঠিন সময়। তো এই বাস্তবতা নিরীক্ষে আপনারা তো কাজটা করেননি বা স্বাধীনতা অর্জন করেননি, কিন্তু হয়ে গেছে কিন্তু এখন হিতে বিপরীত। না, ওই কথা বললে তো হবে না। স্বাধীনতা অর্জন করেছি তো দারুণ স্বপ্নের পথে, আমি সেটাই তো স্বর্গরাজ্য বানাবো বলি, কিন্তু সেটা তো হয়নি। না, সেটা হয়নি কেন জানেন? আমাদের শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত সমাজ, যারা ধর্মীয় গুরু যে কোনো ধর্মের, তারা জনগণকে সঠিক পথে নিয়ে যাচ্ছে না, বললেন। আজকে অর্থের দিকে মানুষের ঝোঁক বেশি, ক্ষমতার দিকে ঝোঁক বেশি, এবং ধর্মীয় চেতনাটা অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। আপনার ধরেন কোরআন হাদিসে যা আছে, বাইবেলে কি আছে, আপনার রামায়ণ মহাভারতে যা আছে, সব তো মানব ধর্ম, সব মানবতার ধর্ম। কিন্তু যারা ধর্ম প্রচার করছে তারাই তো ধর্ম মানছে না। হিসেবে দেখা যাচ্ছে ওই জায়গায় যেন মানে গোলাপ ফুলের গায়ে কাঁটা আছে, এই কাঁটাতে সব ধর্মের মধ্যে ছড়ে। এবং এই ধর্মীয় যে উগ্রতা এখন বর্তমানে চলছে, এইটাই মানব জাতির জন্য একটা বিপজ্জনক, বললেন। মানবতার বিপজ্জনক না, এটা মানবতার ধর্মীয় বিপর্যয়। সব ধর্মের মধ্যে এখন বিপর্যয় দাঁড়ায় গেছে। ধর্মে আপনি কি সার্টিফিকেট দিতে পারবেন যে আপনি ভেস্তে যাবেন বা স্বর্গে যাবেন? আপনি যতই পীর হন, এই যে বাংলাদেশে পীর, একদল রাজনৈতিক দল, ধর্মীয় দল বলছে আমরা পীর মানি না, আবার দল করার সময় পীরের কাছে যাচ্ছে। হ্যাঁ, আবার তারাই বলতে পীর মানি না, এবার নারী নেতৃত্ব মানি না, আবার দেখা যায় তাই নারীর নেতৃত্ব। তাহলে তাদের ধর্মটা কোথায় থেকে? তারা যারা নেতৃত্ব দিচ্ছে ধর্মের, তাদের ধর্ম আছে নাকি? আপনি নিজেই অ্যানালিসিস করে দেখেন। তা আমাদের যে শিক্ষিত সমাজ, আলেম সমাজ বা জেনারেল লাইনে যারা আছে, এই যে জজ ব্যারিস্টার, এই জজেরা সরকারের নির্দেশে কাজ করবে কেন? জজ তো কাজী, জজ, এরা তো বিচারক, এ আল্লাহর পরে এরা বলতে নেই, আল্লাহর সাথে তুলনা করা যায় না। কিন্তু বিচারক তো তারা, বাপের সন্তানরা সবাই সমান থাকে বাপের কাছে, অনেকে এখন আর থাকছে না। তাই জজেরা তো ন্যায় বিচার করে। এরা ওই হাসিনা দেখবে কেন, মুজিব দেখবে কেন, জিয়া দেখবে কেন, অমুক দেখবে কেন, তমুক দেখবে, এই যে বিচারগুলো করি এখন পলায়। এই যে কিছু কিছু সাংবাদিক দেখেন কলার পাতায় গিয়ে শুয়ে পড়তে বর্ডারে গিয়ে, এরা দুর্বলতা আছে এদের, যেই দুর্বলতার জন্য দেশ ত্যাগ করছে। যাই হোক, আমরা প্রসঙ্গত একটু কথা বলি, যেহেতু মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বিষয় নিয়ে আমি কথা বলছিলাম, তো আপনার পরিভাষায় আসলে তার মানে প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি, হয়তো আর পারবো না। আর আপনার যে অবস্থা, বয়স, সেই জায়গাটা আসলে আর হবে না। তো পরিশেষে আপনি আরেকটা কথা বলে শেষ করবেন, যেহেতু মানুষের জন্য কাজ করেছেন, কাজ করার ইচ্ছা আছে, আপনার এই বয়সে নতুন কোনো চিন্তা ভাবনা বা কোনো ইচ্ছা আছে কিনা? শোনেন, আমার এখন এই বয়সে চিন্তা ভাবনা কি জানেন? আমার পরিবার, আমার নাতিপুতি, আমি চাই যে আমার মতো আদর্শ, আমি কিছুই করিনি তবে কেউ মন্দ বলতে পারবে না। হ্যাঁ, দান খরচ করিনি, আমি তেমন ধনী লোক না, তবু আমি যা করি তা অনেকে ইনশাল্লাহ একটা সুনাম আছে, বলেন, কেউ দুর্নাম দিতে পারবে না, বুঝতেছেন? স্বভাব দিকে চরিত্র যাই বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারি। আমার বন্ধু বান্ধব যারা, তাদের সামনে আমি কথা বলতে পারি, বললেন। আমি সারা জীবন ত্যাগ করেছি, মানুষের ভালোবাসা ঘৃণা করিনি। তা আমি চাই আগে আমার পরিবার পরিজন নাতিপুতি ওরা সুন্দরভাবে গড়ে উঠুক, হ্যাঁ, যাতে কোনো দুর্নীতি না যায়, এইটা আমার মেন। তারপরে আছে সমাজের কিছু কিছু দান খয়রাত সেবা করতে হয়, সেই সময় আমি যেমন ওই ঝিকরগাছা কল্যাণ ট্রাস্টে জড়িত আছে। আমি ওই গার্লস কলেজ আর স্কুল করেছি আমার নিজের জমির পরে।
আমার সেখানে এখনো ডাকে না অনেকে। আমি প্রতিষ্ঠাতা সভাপতি, আমি ডোনার, হ্যাঁ। আর সেই সব জায়গায় এই মাতবাড়ি সভাপতি আওয়ামী লীগের অমুক অমুক দলের, এই জন্য আমারে অবহেলা করে। তো অবহেলা করলে আমার একটা হাত আছে, আমি মরে গেলি নাম করবে, বেঁচে থাকতে অনেকে মূল্যবোধ মূল্য দেয় না। তারপরে রাজনৈতিক নেতাকে সম্বন্ধে বলতে হয়, বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা তাদের মধ্যে দোষ ত্রুটি আছে, তবে প্রত্যেকের কিছু অবদান আছে, একদম অমূল্যায়ন করলে হবে না। ভুল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কথাগুলো খুব আপনারও ভালো লাগলো ধন্যবাদ। যে আপনার এই মহামূল্যবান এবং মহামূল্যবান সময়টুকু আমাদের সাথে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন। তিনি যেহেতু দেশের জন্য কাজ করেছেন, মানুষের জন্য কাজ করেছেন, কিন্তু তিনি যে উদ্দেশ্য নিয়ে দেশের জন্য মানুষের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু তার সেই জায়গা থেকে তিনি সফল হতে পারেনি, যার প্রেক্ষিতে তার একটি আক্ষেপ রয়ে গেছেন। তারপরেও তিনি স্বপ্ন দেখেন এদেশ এক সময় ভালো হবে। সুখী হবে, ভালো হবে, এদেশের প্রতিটি মানুষ এক কাতারে দাঁড়াবে এবং সেখানে দাঁড়িয়ে একটাই স্লোগান হবে যে আমরা সবাই মিলেমিশে থাকবো, করবো না কোনো হানাহানি। দর্শক, আমরা এই মুক্তিযুদ্ধের কথা দিই এখনকার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।